নতুন দিনের সূচনা। ক্যালেন্ডারের পাতায় চলছে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ। ঘড়ির কাঁটা 7:30টার ঘরে। সূর্যের দেখা মেলেনি এখনো, চারিপাশ ঢেকে আছে ঘন কুয়াশায়। পাখিরা এই ঠান্ডায় নিজ নির থেকে বের হয়নি এখনো, কিন্তু মানুষজন তার জীবিকা নির্বাহের জন্য বের হয়েছে এই কনকন ঠান্ডার মাঝে। বাইরের মানুষ কোলাহলের শব্দ কানে এসে পৌঁছাতেই জাহিনের ঘুমের মাত্রার পাতলা হয়ে আসছে। ঘুমের মাঝে বুকের বা পাঁজরের স্থানটা ভারী অনুভব করলো। বা হাতটা চাইলেও নড়াতে পারছে না, পুরো অবশ হয়ে গেছে, যার দরুন জাহিন শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। জাহিন আধবোজা অবস্থায় চোখ মেলে তাকিয়ে নিজের বুকের উপরে তাকায়। অয়ন্তী তার বুকে মাথা রেখে গভীর ঘুমে আছে। জাহিন তা দেখে পুনরায় চোখ বন্ধ করে এবার পুরোপুরিভাবে চোখ মেলে ঘুমন্ত অয়ন্তীর দিকে তাকায়। বেঘোরে ঘুমাচ্ছে মেয়েটা। অয়ন্তীর ভারী উত্তপ্ত নিঃশ্বাস জাহিনের গলার কাছটায় আছড়ে পড়ছে। রাতে দুজনের একান্ত মিষ্টি মুহূর্তগুলো মনে করতে জাহিনের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ভেবেছিল নিজের হৃদয়ের গহীনে কাউকে স্থান দিবে না, কিন্তু উপরওয়ালা যে তার জন্য অন্য কিছু ভেবে রেখেছিল সেটা কে জানতো। এই মেয়েটা যদি তার জীবন থেকে চলে যায় তাহলে সত্যি সে পাগল হয়ে যাবে। আপন মানুষকে হারানোর যন্ত্রণা জাহিন 5 বছর ধরে সয়ে আসছে। এখন যদি এই যন্ত্রণা আবারও তাজা হয়ে ওঠে তাহলে সেটা সইতে পারবে কিনা সন্দেহ আছে। জাহিন বা হাতটা অয়ন্তীর ঘাড়ের নিচ থেকে সরিয়ে নিয়ে আসতে চাইলে অয়ন্তী নিজের গুটিয়ে নিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে জাহিনকে। জাহিন তা দেখে আর হাতটা সরালো না, তবে ঠান্ডা হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে অয়ন্তীর গালে লাল টকটকে হয়ে থাকা পিম্পলসটা ছুঁয়ে দিল। অয়ন্তী ভ্রু কুঁচকে নেয়। জাহিন অয়ন্তীর ভ্রু কুঁচকানোকে বড্ড উপভোগ করলো। পুনরায় জাহিন অয়ন্তীর নাকে ঠোঁটে আলতো করে ছুঁয়ে দেয়। তাতে অয়ন্তীর ঘুমে আঘাত উঠল। পিটপিট চোখে অয়ন্তী তাকালো। ভেসে উঠল জাহিনের হাস্য উজ্জ্বল মুখখানা। অয়ন্তী আবারও চোখ বন্ধ করে কিছু একটা মনে পড়তে চোখ বড় বড় করে তাকিয়ে তাড়াক করে উঠে বসে বলতে শুরু করলো। কটা বাজে? অনেক বেলা হয়ে গেছে মনে হয়, তাই না? অয়ন্তী যেতে নিবে তৎক্ষণাৎ জাহিন অয়ন্তীর হাত চেপে ধরে। অয়ন্তী জাহিনের ব্যবহার দেখে অবাক হয়ে বলল, এমন করছো কেন? কেমন করছি? এই যে মাছের মতো ছটফট করছো। অয়ন্তী চোখ মুখ কুঁচকে বলে। মাছের মতো আবার মানুষ কিভাবে ছটফট করে? জাহিন অয়ন্তীকে হেসকা টান মেরে নিজের বুকে এনে ফেলে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে বলে, এত ছটফট না করে শুয়ে থাকো। শুয়ে থাকবো মানে? বাড়ির সবাই কি ভাববে? বাড়ির বউ যদি এত বেলা অবধি শুয়ে থাকে? জাহিন চোখ বন্ধ করে বলে, সবাই ভাববে জামাইয়ের সেবা করছে বাড়ির বউ। তা কি ধরনের সেবা করছি শুনি? সবাই তো জানে আপনি একদম সুস্থ আছেন। জাহিন অয়ন্তীকে বেডে শুইয়ে দিয়ে অয়ন্তীর দিকে ঝুঁকে নিরেট গলায় বলল, প্রেমের সেবা করছো তুমি। অয়ন্তীও ভ্রু কুঁচকে বলে, কি আজব কথা! আপনি এসব আজব আজব কথা কই? অয়ন্তী আর কিছু বলতে পারল না, তার আগেই তার গলার ভাঁজে জাহিন নিজের মুখ ডুবিয়ে দেয়। অয়ন্তী প্রথম দিকে আবেশে চোখ বন্ধ করে জাহিনের উষ্ণ নরম ছোঁয়াগুলো অনুভব করলেও পরক্ষণে চোখ মেলে তাকিয়ে জাহিনের কাঁধে হালকা চাপড় মেরে শক্ত কণ্ঠে বলে, নেতা মশাই, এবার বাড়াবাড়ি হচ্ছে, সরুন আপনি। সারা রাত জ্বালিয়ে মেরেছেন, এখন আবার সকালে শুরু করেছেন। কিছু প্রেম ভালোবাসা নিজের কাছে জমা রাখুন ভবিষ্যতের জন্য। জাহিন অয়ন্তীর কানের নতিতে চুমু এঁকে দিয়ে বলে, তোমার জন্য আমার হৃদয়ের ভান্ডারে জমে রাখা ভালোবাসাগুলোতে সহজে ফুরাবে না অয়ন্তী।
অয়ন্তী মুচকি হাসলো। মানুষটা সত্যি দিনকে দিন পাগল হয়ে যাচ্ছে। অয়ন্তী কৌতুকের ন্যায় বলল, আপনাকে কিন্তু সবাই পরে রাজনীতিবিদ নয় বরং বউ পাগল বলবে, দেখে নিয়েন। বললে বলবে, তাদের মুখটা ধরে রাখতে পারবো না আমি। আর বউকে যদি ভালোবাসলে আমাকে বউ পাগল বলে, ঠিক আছে, তাহলে বলুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ঠিক আছে ঠিক আছে, হয়েছে, এবার ছাড়ুন, উঠুন। জাহিন মুখ তুলে অয়ন্তীর ঠোঁটে ছোট্ট করে চুমু এঁকে দিয়ে শান্ত গলায় বলল, ভালোবাসে, ভীষণ রকমের ভালোবাসে। অয়ন্তী মৃদু হেসে জাহিনের গালে হাত রেখে জবাব দেয়। ভালোবাসি নেতামশাই, খুব ভালোবাসি আমি আপনাকে। জাহিন অয়ন্তীর হাতটা নিজের গাল থেকে সরিয়ে নিয়ে অয়ন্তীর হাতের পাতায় চুমু বসায়। দুজনে আরও কিছুক্ষণ ভালোবাসার খুনসুটিতে মেতে থাকলো। জাহিন আর দেরি না করে উঠে পড়ে। তার 9টা ভেতরে নির্বাচন অফিসে পৌঁছাতে হবে। নির্বাচন অফিসে ত্রিনবের সাথে জাহিন মুখোমুখি হয়েছে। ত্রিনবের চোখ মুখ কেমন রহস্যময় লাগছে। ত্রিনব জাহিনের দিকে 2 কদম এগিয়ে এসে বাঁকা হেসে বলল, আপনার সাথে কানাকানি একটু কথা বলতে চাই। যদি আপনার লোকেদের একটু দূরে সরে যেতে বলেন তাহলে একটু ভালো হতো আর কি। জাহিন মুখ দিয়ে চবর্গীয় শব্দ উচ্চারণ করে বলল। ঠিক আছে, শুনে কি বলতে চাও কানাকানি? জাহিন নিজের দলের লোকদের দূরে সরে যাওয়ার জন্য ইশারা করে। ত্রিনব জাহিনের দিকে এগিয়ে আসে, কিন্তু জাহিনের কান সমান হতে পারছে না জাহিনের থেকে খাটো হওয়াতে। জাহিন তা দেখে সশব্দে হেসে ওঠে। ত্রিনব তাতে বড্ড অপমানিত হলো। জাহিন বলল, নিচে হতে হবে বুঝে। ত্রিনব কিছু বলল না, শুধু স্থির চোখে জাহিনের দিকে তাকিয়ে রইল। জাহিন পুনরায় বলল, দেখলে তো, আমার সমসাময়িক হতে হলে তোমাকে কতটা কষ্ট করতে হবে। তবে আজ তোমাকে দেখে বুঝতে পারলাম, খাটো মানুষদের মস্তিষ্ক সত্যি কুটনি বুদ্ধি দিয়ে ভরপুর। ত্রিনব নিঃশব্দে হেসে বলল, যাক, কেউ তো আমার কূটনী বুদ্ধির প্রশংসা করলো। তবে এটা মনে রাখবেন, আমার মতো খাটো মানুষ চাইলে আপনার মতো লম্বা মানুষটাকে নিচু করে দিতে পারে, ঠিক যেমন আপনি একটু আগে নিচু হতে চেয়েছেন। জাহিন চিবিয়ে চিবিয়ে বলল। তুমি কি বলতে চাইছো সেটা বলো চুপচাপ। ত্রিনব জিভ দ্বারা দাঁতের উপরের পাটি ঘর্ষণ করে অশালীন ভঙ্গিমা নিয়ে বলতে শুরু করলো। আপনার বউয়ের কাহিনী, মানে অন্য পুরুষের সাথে পরক। পুরো কথাটা ত্রিনব শেষ করতে পারল না, তার আগেই জাহিন ত্রিনবের পায়ে গায়ে সর্বজোর দিয়ে পাড়া দিয়ে বসে। ত্রিনব ব্যথায় চিৎকার করে নিচে বসে পড়ে। জাহিন ব্যথিত হয়ে করুণ গলায় বলল, সরি ত্রিনভ, আমি আসলে বুঝতে পারিনি কখন যে তোমার পায়ে পাড়া দিয়ে ফেলেছি। আসলে চারিপাশে খুব মশা তো, তাই পা রাখার জায়গা পাচ্ছিলাম না। কখন যে তোমার পায়ে পাড়া দিয়ে বসেছি বুঝতেই পারিনি। ইস, খুব ব্যথা পেয়েছে বলছে। আমার পায়ের ওই শু জুতা, তোমার পায়ে স্যান্ডেল জুতা, যার জন্য ব্যথাটা একটু বেশি পেয়ে বসেছ। ত্রিনব ঢের বুঝতে পারছে জাহিন ইচ্ছে করে পাড়াটা দিয়েছে। ঠিক আছে, এর শোধও তুলবে। সব কিছু মস্তিষ্কে গেঁথে রাখছে, এগুলো হিসাব কড়ায় গন্ডায় তুলবে। ত্রিনব দাঁতে দাঁত চেপে নাকের পাটা ফুলিয়ে বলল। ঠিক আছে আমি। জাহিন খোঁচা দিয়ে বলল, আমি জানি তো তুমি ঠিক আছো, কারণ তুমি স্ট্রং বয়। কথাটা বলে জাহিন নিজেও হাঁটু ভেঙে বসে ত্রিনবের কানে কানে কিরমির করে বলল, আমার বউকে নিয়ে তো তোমার চিন্তা না করলে চলবে ত্রিনভ। আমার বউয়ের জন্য আমি আছি, তাই তোমাকে কষ্ট করে আমার কানে আমার বউয়ের সম্পর্কে বিষ না ঢাললেও চলবে। রাজনীতিতে বিষ ঢেলে যাচ্ছ ঢেলে যাও, কিন্তু আমার দাম্পত্য জীবনে তুমি তোমার বিষ ঢালবে আর সেই বিষ আমি গ্রহণ করব, তাহলে তুমি ভুল ভাবছো। তাই নিজের সীমার ভেতরেই থাকো, সীমা লঙ্ঘন করো না। কথাগুলো বলে জাহিন সরে এসে অপরাধীর ভাব ধরে বলে, ইস, কতটা ব্যথা পেয়েছে, একদম লাল হয়ে আছে। কথাটা বলে দাঁড়িয়ে নিজের দলের ছেলেদেরকে উদ্দেশ্য করে বলল, এই তোরা দাঁড়িয়েছিস কেন? অয়েন্টমেন্ট নিয়ে আয়, দেখছিস না বেচারা পায়ে ব্যথা পেয়েছে। ত্রিনব উঠে পা ঝাড়া দিয়ে ক্রোধ নিয়ে বলল, লাগবে না অয়েন্টমেন্ট আমার, এইসব আদিক্ষেতা দেখার দরকার নেই। জাহিন 2 কাঁধ নাচিয়ে গা ছাড়া ভাব নিয়ে বলল, ঠিক আছে, দেখলাম না দেখে আসি, কেমন? ভালো থেকো। জাহিন চলে যায়। ত্রিনব রাগী চোখে জাহিনের যাওয়ার পানে তাকিয়ে আছে। ত্রিনবের দলের লোক এসে বলল, ভাই, ওই হারামি জাহিনকে কিছু বললে না? কিছু বলবো না, তবে করে দেখাবো। কি করবে? সময় আসলে ঠিক জানতে পারবে। তবে এটা জেনে রাখ,
এই জাহিনের জীবন আসল ভিলেনটা আমি, আর অন্য কেউ না। জাহিন গাড়িতে বসে নুহাসকে উদ্দেশ্য করে বলে। আমার একজনের খোঁজ লাগবে। কার খোঁজ? তাসির সাখত লাবিব। নুহাস চিন্তিত গলায় বলল। কে এটা? যেটা বলছিস সেটা কর, পাল্টে প্রশ্ন করবি না। ঠিক আছে, আমি খোঁজ নিচ্ছি। পারিস যদি সন্ধ্যার মধ্যে খোঁজ নিয়ে আমার সাথে দেখা করানোর ব্যবস্থা কর। ঠিক আছে। সন্ধ্যা হয়ে গেছে, পুরো শহর জুড়ে কৃত্রিম আলোয় জ্বলে উঠে। রাস্তার ধারে হলদে রাঙ্গা সোডিয়ামের লাইটগুলো কুয়াশার আবৃত হয়ে আছে। তার দিকে লাবিব এক নজরে তাকিয়ে আছে কাজ বিশিষ্ট রেস্টুরেন্টের দোতলা থেকে। যখন জানতে পেরেছে জননেতা শেখ আবরার জাহিন তার সাথে দেখা করতে চেয়েছে, তখন থেকে লাবিবের ভেতরে এক অজানা ভয় কাজ করছে, কিন্তু সেটা কোন বিষয়ে সেটা বুঝতে পারছে না। চেয়ার টানার শব্দ শুনে লাবিব ঘাড় ঘুরিয়ে সামনের দিকে তাকায়। জাহিনকে চোখের সামনে দেখে ভদ্রতা সূচক লাবিব বসা থেকে উঠে দাঁড়ায়। লাবিবকে দাঁড়াতে দেখে জাহিন বসতে বসতে বলে। আরে আরে, উঠেছেন কেন? বসুন। লাবিব বসলো। জাহিন অমায়িক গলায় বলল। কেমন আছেন? জি ভালো, আপনি? এই ভালো মন্দ মিলে আছে। লাবিব নম্র কণ্ঠে বলল। কেন দেখা করতে চেয়েছেন আমার সাথে, যদি একটু বলতেন? বলছি, এত তাড়া কিসে? আগে ঠান্ডা ঠান্ডা সন্ধ্যায় গরম গরম কফি খাওয়া যায়। জাহিন 2 কাপ কফি অর্ডার দিল। কিছুক্ষণ পর ওয়েটার কফি সার্ভ করে দিয়ে গেল তাদের টেবিলে। জাহিন লাবিবের অস্বস্তি বুঝতে পেরে বলল। বিএসএ লাবিব, আমার সামনে এতটা অস্বস্তিতে থাকার কোনো দরকার নেই। আমার একটু তাড়া আছে, যদি তাড়াতাড়ি বলতেন কি বলতে চাইছেন আমাকে, তাহলে আমার জন্য সুবিধা হতো। জাহিন কফির কাপে চুমুক দিয়ে গম্ভীর কণ্ঠে বলল। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। তারপরও মুখের ভাষা বলছে। অয়ন্তের কাছ থেকে দূরে থাকেন লাবিব। মানে? আমি জানি আপনার সাথে অয়ন্তের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু কোনো এক কারণে বিয়ের দিন বিয়েটা হয়নি। বিয়েটা কেন হয়নি সে অতীত আমি জানতে চাই না। শুধু এটুকু আমি বলবো, আপনি অয়ন্তের কাছ থেকে দূরে থাকবেন। লাবিব ধীর গলায় বলল। আমি অয়ন্তের কাছ থেকে দূরে আছি। জাহিন তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল। তাহলে ওই দিন শপিং মল অয়ন্তের কাছে এসেছিলেন কেন? ও পড়ে যাচ্ছিল, তাই ওকে ধরতে বাধ্য হয়েছি। তো আপনাকে বাধ্য হতে কে বলেছে? পড়ে যেত। লাবিব হতভম্ব হয়ে বলল। মানে আপনার স্ত্রী যদি পরে ব্যথা পেত তাহলে কি আপনি খুশি হতেন? অবশ্যই আমি খুশি হতাম না, কিন্তু এই কথাটা তো উঠতো না যে আমার স্ত্রীর চরিত্র খারাপ। মানে? মানাটা খুব সোজা। আপনার জন্য হয়তো আমার স্ত্রীর চরিত্র নিয়ে কথা উঠতে পড়তো। হয়তো এটা কখনো সাধারণ মেয়ে নয়। পুরো শহর ওকে চেনে শেখ আবরার জাহিনের স্ত্রী হিসেবে। তার স্ত্রীকে যদি অন্য কোনো পুরুষের কাছাকাছি দেখে তাহলে কি কথা উঠতে পারে সেটা নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না। লাবিব ঢের বুঝতে পারছে জাহিনের কথার মানে কি। সত্যি তো, অয়ন্তী এখন আর কোনো সাধারণ মেয়ে নয়। সবাই তাকে শেখ আফরার জাহিনের স্ত্রী হিসেবে চিনেন। তার কাছে যাওয়াটা সত্যি ভুল হয়েছে, কিন্তু কাছে না গিয়েও তো কোনো উপায় ছিল না। ভালোবাসার মানুষটিকে কি এভাবে মুখ থুবড়ে পড়ে যেতে দেখতো? লাবিবকে নীরব থাকতে দেখে জাহিন বলল। কি ভাবছেন? লাবিব দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল। কিছু না, আমার জন্য অয়ন্তের চরিত্রে কালি লাগবে না মিস্টার শেখ। আমি অয়ন্তের সামনে কোনোদিন পড়বো না, আর অয়ন্তীর হয়তো চায় না আবারও আমাদের দেখা হোক, তাই আপনি নিশ্চিন্তে থাকুন। লাবিবের কথার ভাঁজে যে একটা চাপা কষ্ট লুকিয়ে আছে জাহিন বুঝতে পারছে। একতরফা ভালোবাসা জিনিসটা বড্ড ভয়ানক। না পারে গিলতে, না পারে ফেলতে। জাহিন ভরাট কণ্ঠে বলল। ভালোবাসেন অয়ন্তীকে? লাবিব কথাটা শুনে মৃদু হেসে বলল। প্রশ্নের উত্তরটা না হয় অজানায় থাক, শুধু এটাই চাইবো অয়ন্তীকে সুখে রাখবেন, কোনো দুঃখকে ছুতে দিবেন না প্লিজ। জাহিন শুধু মাথা নাড়িয়ে সায় দিল। লাবিব পুনরায় বলল। আপনাকে আমার একটা কথা বলার আছে। কি কথা? অয়ন্তীর কিডন্যাপিং এর বিষয় নিয়ে। জাহিন কপালে দুশ্চিন্তার বলিরেখা ফেলে বলল। কি জানেন? এত কিছু জানি না আমি। আসলে অয়ন্তীকে যারা কিডন্যাপ করেছিল তাদের কাছ থেকে আমি সরিয়ে নিয়েছিলাম ওকে। জাহিন অবিশ্বাস্য গলায় বলল। আপনি অয়ন্তীকে ওই পুরো বাড়ি থেকে নিয়ে গিয়েছিলেন? আর ভেবেছিলাম ওকে আপনার কাছে সুস্থভাবে পৌঁছে দেব, কিন্তু আমি গাড়ি পার্ক করে ওর জন্য খাবার আনতে গিয়ে এসে দেখি ও আমার কাছ থেকে পালিয়ে গেছে। তারপর যখন ওকে খুঁজতে বের হলাম, কিছু দূরে যাওয়ার পরে দেখি আপনি পেয়ে গেছেন অয়ন্তীকে। যাই হোক, আমার জন্য আপনাদের সাংসারিক জীবনে কোনো প্রভাব পড়বে না, আমি নিজেকে আড়ালে রেখে দিলাম। ধন্যবাদ, আপনার জন্য আজ অয়ন্তীকে আমার জীবনে পেয়েছে।
যদি ওই দিন আপনি আমার থেকে বিয়ে করতে আসতেন তাহলে হয়তো আপনি আমার জায়গাটায় থাকতেন। আমার ভাগ্যে ছিল না অয়ন্তী, ও আপনার ভাগ্যেই ছিল। জাহিন কিছু বলতে নিবে তখনই ফোন বেজে ওঠে। ফোনে আসছি বলে লাবিবকে বলল। আমাকে যেতে হবে, অন্য কোনো একদিন জমে থাকা কথাগুলো বলা হবে। জাহিন লাবিবের সাথে হ্যান্ডশেক করে বিদায় নিল। লাবিব প্যান্টের পকেট থেকে একটা ঘড়ি বের করলো, যেটা অয়ন্তী জাহিনের জন্য কিনেছিল ওই দিন। লাবিব ভেবেছিল জাহিনকে ঘড়িটা ফেরত দিবে, কিন্তু পরে ভাবলো ভালোবাসার মানুষটার পছন্দের একটা জিনিস তার কাছে রইলে তাতে ক্ষতি কি। লাবিব ঘড়িটার পানে তাকিয়ে কাতর গলায় বিড়বিড় করে বলল। এই জন্মে তোকে পেয়েও আমার পাওয়া হলো না অয়ন্তী। যদি পরের জন্ম বলে কিছু থেকে থাকে তাহলে তোমাকে যেন আমি পাই অয়ন্তী। সারাপ নির্বাচনের চিঠি হাতে পেয়েছে, তবে এখন পর্যন্ত চিঠির খাম থেকে খুলে দেখেনি। কথায় ডিউটি পড়েছে তার। থানা থেকে বাসায় এসে বিছানার উপরে চিঠির খামটা রেখে গা থেকে ইউনিফর্ম খুলে সোজা ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বেডের উপরে বসে। আর 3 দিন পরেই নির্বাচন। হাত বাড়িয়ে খাম থেকে চিঠিটা বের করলো। চিঠির ভাঁজ খুলে পুরো চিঠিতে নজর বুলাতেই সারাপের চোখ কপালে। সন্ধানপুরের 1 নাম্বার কেন্দ্রে তার ডিউটি পড়েছে। সারাপ বসা থেকে উঠে উত্তেজিত হয়ে বলল। কি সন্ধ্যাপুরে আমার ডিউটি পড়েছে? যেখানে লিজার গ্রামের বাড়ি সেখানে? সারাপ সারা ঘরময় জুড়ে পায়চারি করতে করতে বলে। আচ্ছা, সন্ধ্যাপুরে তো 2টা কেন্দ্র। এখন যে কেন্দ্রটা আমার আন্ডারে, লিজা কি সেই কেন্দ্রে আসবে ভোট দিতে নাকি অন্য কেন্দ্রে ভোট দিতে যাবে? সারাপ মাথাটা উপরে তুলে বলল। হে আল্লাহ, লিজা যেন 1 নাম্বার কেন্দ্রে আসে ভোট দিতে। ওকে শুধু এক নজর দেখতে চাই। সারাপের মাথায় বুদ্ধি খেলে গেল। লিজাকে কল করে জেনে নেওয়া যেতে পারে কথার ছলে ছলে লিজা কোন কেন্দ্রে এসে ভোট দিবে, কিন্তু মেয়েটা আজকাল তার কল ইগনোর করে। কল করলেই এক কথা, কে আপনি, কি আপনার পরিচয়, নাম ইত্যাদি। আরে এত পরিচয় জানার জন্য পাগল হওয়ার কি আছে? কদিন পর তো ঠিকই জানতে পারবে। সারাপ লিজার নাম্বারটা বের করে যেই কল দিতে যাবে তখনই আকস্মিক সারাপের ফোন বেজে ওঠে। নুহাস কল করেছে তাকে। নুহাস বল। নিচে নাম। সারাপ ভ্রু কুঁচকে বলল। নিচে নামব মানে? তুই কই? তোর অ্যাপার্টমেন্টের নিচে দাঁড়িয়ে আছি। তাহলে উপরে আয়, নিচে কি করস? না, তুই নিচে নাম, দরকার আছে। এখন ঠিক আছে, 5 মিনিট সময় দিয়ে আসছি। সারাপ শীতের জ্যাকেট, গলায় মাফলার ঝুলিয়ে, পায়ে কেস পরে অ্যাপার্টমেন্টের নিচে নামে। নিচে নেমে দেখে নুহাস বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সারাপ এগিয়ে এসে প্রশ্ন করলো। কি হয়েছে এত জরুরি তলব? নুহাস বাইকে বসে বাইক স্টার্ট দিয়ে বলল। উঠে বস। সারাপ নাক মুখ কুঁচকে বলল। শালা, বাইক নিয়ে এসেছিস কেন এই শীতের মাঝে? এমনিতেই ঠান্ডা হাওয়া, তার উপরে বাইক চালালে ঠান্ডা বাতাসে তো মরে যাব। এই ঠান্ডায় মরবি না, তাই চুপচাপ উঠে বস। কই যাব? আগে উঠ, দেখতেই পাবি কই যাব। সারাপ বাইকে উঠতে উঠতে বলল। তোর যন্ত্রণাটা। বাইক এসে থামলো ছোটখাটো একটা কফি শপে। সারাপ বাইক থেকে নেমে 2 হাত একসাথে ঘর্ষণ করতে করতে বলল। ভাই, জমে গেছি রে ঠান্ডায়। নুহাস বাইকের ঘাড় লক করে বলল। বুঝলাম না তুই এমন করছিস কেন? না হলে রাতের পর রাত এই রাস্তার পাশে দাঁড়িয়ে ডিউটি করিস, সেটা এখন ঠান্ডা লাগে না? তখন তো হাতে টাকা পাওয়ার একটা গরম থাকে, তাই ঠান্ডাটা ঠিক গায়ে লাগে না। নুহাস মাথা নাড়াতে নাড়াতে বলল। টাকার গরম না? হ্যাঁ, টাকার গরম। এবার ভিতরে চল, ঠান্ডায় জমে যাচ্ছি। নুহাস 2 কাপ ব্ল্যাক কফি অর্ডার করলে সারাপ বাধা দিয়ে বলল। 2 কাপ হবে নাকি 3 কাপ? দিন, আমার 2 কাপ আর ওর 1 কাপ। ওয়েটার অর্ডার নিয়ে চলে যায়। নুহাস অবাক হয়ে বলল। বুঝলাম না তোর জন্য 2 কাপ কেন? আমার ঠান্ডা বেশি লেগেছে তাই। নুহাস নাক কুঁচকে বলল। আর কত ডং ধরবি তুই? আমার ঢং না দেখে বল, কি কারণে হঠাৎ এখানে নিয়ে এসেছিস আমায়? তোর কি ধারণা? আমার সাথে তো ডেট করতে আসিসনি, নিশ্চয় তোর জীবনের দেবদাসের অজানা কাহিনীগুলো জানাতে এসেছিস। নুহাস মাথা নিচু করে ধীর গলায় বলল। দেবদাস তার পারুর কাছে জমে থাকা অনুভূতিগুলো অনেক আগে প্রকাশ করে ফেলেছে, তাই তো ভয় হয় দেবদাসের থেকে তার পারু
হারিয়ে যাবে। সারাপ হতভম্ব হয়ে বলল, কি বললি তুই? যারার কাছে নিজের অনুভূতির কথাগুলো বলে দিয়েছিস? বলেছি, সাথে একটা ভুলও করেছি। সারাপ চিন্তিত হয়ে বলল, ভুল? কি ভুল করেছিস? কোনোভাবে কি তুই? সারাপের কথার মাঝেই নুহাস কাতর গলায় বলে, আমি পাচ্ছি না নিজের অনুভূতিগুলোকে আটকে রাখতে। একবার ভুল করেছি, কিন্তু আমার মন বারবার উস্কে দেয় এই ভুল পুনরায় করার জন্য। সময়ের সাথে সাথে আমি সত্যি নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছি সারাপ। বলে দে তুই জাহিন ভাইকে সবটা। যদি না মানে তাহলে? বলে তো দেখ কি হয়। নুহাস তাচ্ছিল্যের সুরে হেসে বলল, যে বাড়ির নুন খেয়েছি ছোট থেকে, সে অনাথ ছেলেটি যদি হুট করে যদি সে বাড়ির মেয়ের হাত ছেয়ে বসে, তাহলে কি তারা ছেলেটার হাতে তুলে দিবে মেয়েটাকে? সারাপ কিছু বলতে নিলে থেমে যায় ওয়েটারকে আসতে দেখে। ওয়েটার কফি দিয়ে চলে যায়। সারাপ বলতে শুরু করলো, দেখ নুহাস, ভালোবাসা এত সব চিন্তা করে হয় না। মোট কথা, যারা তোকে ভালোবাসে, আর এমনও তো হতে পারে যারার মুখের দিকে তাকিয়ে সবাই মেনে নিল তোদের সম্পর্কটা। নুহাস নৈশব্দে হেসে বলল, জানিস, এই 28 বছরের জীবনে এই প্রথম আফসোস হচ্ছে এই ভেবে যে আমার নিজস্ব কোনো পরিবার নেই কেন। যদিও বা পরিবার ছিল, সে পরিবারটা অনেক আগে শেষ হয়ে গেছে। দেখ ভাই, যে মানুষগুলো তোকে নতুন একটা জীবন দিয়েছে, যে সেই মানুষগুলো আর যাই হোক তোদের জীবন নষ্ট করবে না। তোকে জাহিন ভাই অনেক ভরসা করে। এমন তো হতে পারে ভরসার জের ধরে যারাকে তোর হাতে তুলে দিল। বর্ষা? জাহিন ভাই আমাকে ভরসা করে দেখেই তো। আমি চাইছি না ভাইয়ের ভরসাটা এভাবে ভেঙে দিতে। সারাপ কপট রেগে বলল, জাহিন ভাইয়ের ভরসা ভাঙতে পারবি না, আবার যারার প্রতি ভালোবাসাগুলো বিসর্জন দিতে পারবি না। তাহলে কোন পথে যাবি তুই? সব পথের দরজাই আমার জন্য বন্ধ। তাহলে একটা কাজ কর, গোপনে তোরা বিয়ে করে নে, আমি সব ব্যবস্থা করব। সারাপের মুখে এমন আশ্চর্যজনক কথা শুনে নুহাস ভরকালো। অবিশ্বাস্য গলায় বলল, কি বলছিস তুই এসব? তোর মাথা ঠিক আছে তো? মাথা ঠিক আছে বলেই বলছি, যারাকে বিয়ে করে নে গোপনে, পরেরটা পরে দেখা যাবে। বিয়ে নামক পবিত্র বন্ধনের মাধ্যমে নিজের প্রিয় মানুষটাকে শক্ত করে বেঁধে নে নিজের বর্ডারে। পরে যদি এই বিষয়টা জানাজানি হয়, তখন হয়তো সকলে রাগারাগি করবে, কিন্তু পরের সময় স্রোতের সাথে সাথে সবটা মেনেও নেবে। তোর মাথা খারাপ হয়ে গেছে সারাপ, তাই উল্টাপাল্টা বকছিস। সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো এমন কথা বলে না। বুঝতে পারছি আমার কথাটা ঠিক আমলে নিচ্ছিস না তুই, কিন্তু ভেবে দেখ, এটা একমাত্র শেষ আশা। এর মাধ্যমে তুই নিজের ভালোবাসার মানুষটাকে পেতে পারিস। নুহাস কথা বলল না, চুপ রইল। সারাপের এই প্রস্তাবে যদিও সে রাজি হয়, পরে তাহলে যারা কি রাজি হবে এই দুঃসাহসিক কাজ করতে? নুহাস যেন দোটানায় পড়ে গেছে। কি করবে কিছু বুঝতে পারছে না। একদিকে নির্বাচনের চিন্তা, আর একদিকে নিজের ভালোবাসার চিন্তা। কোন দিকে যাবে সে? নুহাস সদর দরজার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে দরজা খোলার। কয়েকক্ষণ পরেই সদর দরজা খুলে দিল কেউ। দরজা খোলার মালিকটা আর কেউ নয়, স্বয়ং যারা। নুহাস যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে যারাকে উপেক্ষা করার, কিন্তু মম যে বারবার নিচ থেকে আগুনের কাছে এসে ধরা দিচ্ছে। যারাকে দেখে নুহাসের সারাফের বলা কথাটা মনে পড়েছে। আচ্ছা, সারাফের কথাটা যদি বাস্তবে পরিণত করা হয়, তাহলে কি খুব ক্ষতি হয়ে যাবে? নুহাস নিজের ভাবনায় নিজেই চমকে ওঠে, মনে মনে বলে ওঠে, না না, এটা ঠিক নয়। আমি এই পরিবারের মানুষকে ঠকাতে পারবো না, আর যাই হোক। নুহাস যারাকে পাশ কাটিয়ে চলে যেতে নিবে, তৎক্ষণাৎ যারা পেছন থেকে বলে ওঠে, নুহাস ভাই। নুহাস থেমে গিয়ে বলল। হুম। যারা নুহাসের সামনে এসে দাঁড়িয়ে বলল, তুমি কি কোনোভাবে আমার উপর রেগে আছো? নুহাস নিজেকে স্বাভাবিক করে হাসি খুশি হয়ে চারপাশটা নজর বুলিয়ে আসতে বলল, কে বলেছে আমি আমার জানটার উপরে রেগে আছি? ওই দিনের পর থেকে তুমি কেমন অদ্ভুত ব্যবহার করছো, কেমনে গা ছাড়া ভাব তোমার মাঝে। তুমি কি কোনোভাবে এই সম্পর্কটা থেকে মুক্তি পেতে চাইছো? নুহাস চমকে উঠে যারার কথা শুনে। কি বলছে এই মেয়ে?
এখনো যেই সম্পর্কটার একটা নাম হয়নি সেই সম্পর্ক থেকে মুক্তি চাইছি মানে। নুহাস কিছু বলতে নিবে তখনই জহুরা বেগম গলার স্বর ভেসে আসে। কিরে তোরা দুজন এখানে কি করছিস? নুহাস আর যারা নিজেদেরকে তটস্থ করে নেয়, যারা কিছু না বলে চলে যায়। নুহাস বলল, কিছু না বড় মা। ও আচ্ছা, জাহিন এখনো আসেনি? না, ভাইয়ের বোধ হয় একটু আসতে দেরি হবে। আসলে নির্বাচনের তো আর বেশি দিন বাকি নেই। আচ্ছা যা, বাইরে থেকে এসেছিস, ফ্রেশ হ গিয়ে। নুহাস নিজের ঘরের সামনে এসে থেমে গিয়ে যারার বন্ধ দরজার দিকে তাকায়। বড্ড অসহায় লাগছে নিজেকে। এই ভালোবাসা নামক পীড়া যেন প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। কবে এই পীড়া থেকে মুক্তি পাবে সে? আর এক সুখকর মুহূর্ত এসে ধরা দিবে হাতের শক্ত মুঠোয়। কিছু একটা করতে হবে, তাতে যা হওয়ার হবে, কিন্তু আগে এই নির্বাচনটা ভালোই ভালোই মিটে যাক তারপর। কিন্তু নির্বাচনের 13 দিন পরেই যে এই বাড়িতে নেমে আসবে এক শোকের দিন, যেই দিনটার কথা গত 5 বছরেও এই বাড়ির কারো মন থেকে মুছে যায়নি। এখনো সেই বিভীষিকাময় দিনটার কথা মনে পড়লে বুকের আহাজারি বেড়ে যায়। এতটাই যন্ত্রণাদায়ক ছিল সেই দিনটা। জাহিন রাত 12:15টার দিকে বাড়িতে আসে। বাড়িতে ফোন করে আগেই জানিয়ে দিয়েছে তার আসতে দেরি হবে, তাই তার জন্য কেউ যেন অপেক্ষা না করে। অয়ন্তী হাজার চেষ্টা করেও সে ঘুমাতে পারেনি। এপাশ ওপাশ করতে করতে সময় বেড়ে গেছে। আসলে অয়ন্তী খুব বাজে এক স্বভাবের প্রভাবিত হয়েছে। জাহিনের বুকে মাথা না রেখে ঘুমাতে পারে না। গাড়ির আওয়াজ শুনে অয়ন্তী বুঝতে পারে জাহিন এসেছে। অয়ন্তী নিজে গিয়ে সদর দরজা খুলে দেয়। জাহিন সবেমাত্র পকেট থেকে চাবি বের করে দরজা লক খুলতে যাবে, অমনি মুখের সামনের দরজা খুলে যাওয়াতে জাহিন হকচকিয়ে ওঠে। কয়েকবার চোখ পলক ফেলে অবাক হয়ে অয়ন্তীর দিকে তাকিয়ে বলল, তুমি ঘুমাওনি এখনো? অয়ন্তী মজা করে বলে। অয়ন্তী তো অনেক আগেই ঘুমিয়ে গেছে। এটা অয়ন্তীর আত্মা দাঁড়িয়ে আছে। জাহিন অয়ন্তীর সরু নাকটা টেনে দিয়ে বলল, মজা করে হচ্ছে আমার সাথে বুঝি? ভিতরে আসুন, বাইরে থেকে ঠান্ডা হাওয়া আসছে। জাহিন ভেতরে ঢুকে সদর দরজাটা আটকিয়ে দেয়। জাহিন অয়ন্তীর দিকে ফিরে বলল, অয়ন্তী, একটু কষ্ট করে আমার জন্য এক কাপ চা করে আনতে পারবে, কড়া লিকার দিয়ে? আপনি যান, আমি বানিয়ে নিয়ে আসছি। অয়ন্তী চা বানাতে চলল স্বামীর জন্য। জাহিন ঘরে ঢুকে গা থেকে জ্যাকেট খুলে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ে। তার মাথা ধুতে হবে আগে। বালুতে চুলের গোড়া ভরে আছে। নির্বাচন অফিসের বিল্ডিং এমনিতেই পুরাতন, যার জন্য ওয়ালের পলেস্টার ক্ষয়ে ক্ষয়ে পড়ছে। জাহিন ভুলবশত ওয়ালের মাথাটা হেলিয়ে দিলেই ঝরঝরিয়ে বালু সিমেন্ট মাথায় এসে পড়ে, যার জন্য এত রাতে ঠান্ডার মাঝে চুল ধুতে হচ্ছে। অয়ন্তী চা করে নিয়ে আসে। ওয়াশরুমে পানি পড়ার শব্দ শুনে বুঝে জাহিন ওয়াশরুমে। কয়েকক্ষণ পরেই জাহিন ওয়াশরুম থেকে বের হলো চুল মুছতে মুছতে। অয়ন্তী জাহিনের চুল ভেজা দেখে বলে, এ কি, আপনি এত রাতে গোসল করেছেন? হুম। ঠিক আছে, চাটা খান, তাহলে শরীরটা গরম হবে। অয়ন্তী চা আনতে যাওয়ার উদ্যুক্ত হতে নিলে জাহিন অয়ন্তীর কবজি চেপে ধরে বলে, মাথাটা ভালো করে মুছে দাও তো। অয়ন্তী সরু চোখে তাকালো জাহিনের দিকে। জাহিন বইয়ের এমন চাহনি দেখে বলল, হাত ব্যথা করছে তো, তাই তোমাকে বলেছে। ঠিক আছে, বসুন। জাহিন বেডে এসে বসে। অয়ন্তী টাওয়াল হাতে নিয়ে ভালো করে জাহিনের ভেজা চুল মুছতে লাগলো। জাহিন ঠোঁটের কোণে হাসি রেখে অয়ন্তীর দিকে এক নজরে তাকিয়ে আছে। অয়ন্তী জাহিনের এমন চাহনি দেখে বলল, কি দেখেন এত? তোমাকে দেখে। সব সময় তো দেখেন তাহলে। জাহিন অয়ন্তীর বাহু ধরে নিজের কোলে বসিয়ে অয়ন্তীর কোমর জড়িয়ে ধরে কণ্ঠ খাদে নামিয়ে বলল, তোমাকে আজীবন দেখলে আমার দুই চোখের তৃষ্ণা কখনো মিটবে না অয়ন্তী। বুঝলাম। কি বুঝলে? এই যে আপনি দিন দিন কবি হয়ে যাচ্ছেন রাজনীতিবিদ থেকে। জাহিন আরেকটু নিবিড়ভাবে অয়ন্তীকে নিজের সাথে মিশিয়ে নিয়ে অয়ন্তীর বুকে মাথা রেখে মোহনীয় গলায় বলল, কবি রূপটা শুধুমাত্র তোমার সামনে, অন্যদের সামনে রাজনীতিবিদ। হয়েছে, আর কবি সাজতে হবে না। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন। অয়ন্তী উঠে চায়ের কাপটা জাহিনের দিকে এগিয়ে দেয়। জাহিন নাক মুখ ছিটকে বলল, চা খেতে ইচ্ছে করছে না, কেন জানে?
তাহলে বললেন কেন চা বানানোর জন্য? আমি তো কষ্ট করে বানিয়ে আনলাম। ঠিক আছে, দাও। জাহিন এক চুমুকে পুরো চাটা শেষ করলো। এমনিতেই চা কুসুম গরম হয়ে গেছে এই ঠান্ডায়। অয়ন্তী কাপ নিয়ে ঘর থেকে বেরুতে নিলেই জাহিন বলল, কই যাও? কাপটা কিচেনে রেখে আসি। জাহিন উঠে দরজার ছিটকুনি লাগিয়ে অয়ন্তীর কাছ থেকে কাপটা নিয়ে ওয়ার্ড্রপের উপরে রেখে বলল, এখন রাখার দরকার নেই, সকালবেলা রাখবে, এখন ঘুমাবে, চল। বলেই অয়ন্তীকে কোলে তুলে বেডে শুয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ে। অয়ন্তী জাহিনের বুকে মাথা রেখে প্রশ্ন করলো, নির্বাচনের দিন কি ভোট দিতে যাব না আপনাকে? জাহিন সাফ সাফ গলায় বলল, না, যাবে না। যাব না কেন? তোমাকে নিয়ে আমি কোনো রিস্ক নিতে পারবো না অয়ন্তী, তাই ভোট কেন্দ্রে যাওয়ার কোনো দরকার নেই। ইভেন বাড়ির কোনো মহিলারও যাবে না ভোট দিতে। ইস, ভেবেছিলাম জীবনের প্রথম ভোটটা জামাইকে দিব, কিন্তু জামাই আমার সাফ সাফ গলায় না করে দিল। দুঃখ পেলাম মনে। জাহিন সশব্দে হেসে উঠল। অয়ন্তী জাহিনের এমন হাসিতে রেগে জাহিনের বুকে আস্তে করে কিল মেরে বলল, একদম হাসবেন না। আচ্ছা, হাসবো না, এখন ঘুমাও, সকালবেলা উঠতে হবে আমাকে। জাহিন ক্লান্ত হওয়াতে আগেই ঘুমিয়ে পড়েছে, কিন্তু সমস্যা হচ্ছে অয়ন্তীর ঘুম আসছে না তার দু চোখে। কেমন জানি অস্থির অস্থির লাগছে। একবার জাহিনের বুকে তো আর একটা বালিশে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম আসছে না তার দু চোখে। কিন্তু তারপরও চোখ বন্ধ করে শুয়ে রইল। কখন যে দু চোখে ঘুম এসে হানা দিয়েছে অয়ন্তীর জানা নেই। নির্বাচনের প্রচারণ শেষ দিন আজ, আর একদিন পরেই পৌরসভা নির্বাচন। মেয়র পদে নির্বাচিত সকল প্রার্থীরা ব্যস্ত সময় পার করছে। শেষ মুহূর্তে জনগণের দোরগোড়ায় ভোট চাইতে উপস্থিত হচ্ছেন সকলে। জাহিনও তার ব্যতিক্রম নয়, সেও বেরিয়েছে নিজের দলবল নিয়ে জনগণের কাছে ভোট চাইতে। দলের কর্মীরা ছাড়াও সাধারণ জনগণও রয়েছে, যারা দলের কর্মীদের উচ্চ স্বরের বলা তাদের নেতার জয় গানের সাথে তালে তাল মিলিয়ে যাচ্ছে। রাস্তার মানুষরা সকলে চেয়েছে সেই দৃশ্য দেখছে। ছোট ছোট বাচ্চারাও সামিল হয়েছে এই মিছিলে। মিছিলের সামনে মধ্যমণি হিসেবে আছে শুভ্র রঙের পাঞ্জাবি পরিহিত সুঠাম দেহের এক জোয়ান পুরুষ, যে সকলের সাথে হেসে হেসে কুশল বিনিময় করছে। পরিচিত আত্মীয়রা এসে তার প্রশস্ত বুক ছুঁয়ে যাচ্ছে, হাতে হাত রেখে বিভিন্ন কথা বলছে। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে শোনা গেল অন্য এক প্রার্থীর জয়গানের প্রতিধ্বনি। সে আর কেউ না, খলিল তালুকদার। খলিল তালুকদারের জয়গানের প্রতিধ্বনি শুনে জাহিনের ঠোঁটের কোণে ফুটে উঠে বাঁকা হাসি। খলিল তালুকদার তার দলবল নিয়ে জাহিনের পাশ কেটে চলে যেতে নিলে জাহিন গম্ভীর কণ্ঠে চেঁচিয়ে বলে, আসসালামু আলাইকুম মেয়র সাহেব। খলিল তালুকদারের পা দুটো না চাইতেও থেমে যায়। জাহিন ঠোঁটের কোণে হাসি রেখে খলিল তালুকদারের সামনে গিয়ে দাঁড়ায়। দু দলের সকলেই অবাক চোখে তাকিয়ে আছে, বিশেষ করে জাহিনের দলের লোকেরা। জাহিন হঠাৎ করে খলিল তালুকদারকে থামাতে গেল কেন? চলেই তো যাচ্ছিল, তাহলে জাহিন আগ বাড়িয়ে থামাতে গেল কেন? খলিল তালুকদার শক্ত গলায় বলেন, এভাবে আমাকে থামানোর মানে কি? জাহিন ঠোঁটে প্রশস্ত হাসি রেখে আস্তে করে বলল, আসলে আমার হৃদয়ে নাড়া দিয়ে উঠল আপনার সাথে কথা বলার জন্য। অনেকদিন তো হলো কথা হয় না, যেদিন থেকে আমার স্ত্রী কিডন্যাপ হয়েছিল সেদিন থেকে। খলিল তালুকদার ভয় পেলেন, কিছুটা আমতা আমতা করে বলেন, তুমি কি বলতে চাইছো সেটা বলো, আর আমার রাস্তা ছাড়ো। জাহিন দু কদম এগিয়ে এসে খলিল তালুকদারের কানে কানে ঠান্ডা গলায় বলল, আবার কি কোনো কুমটলো বাড়ছে নাকি আমাকে থামানোর জন্য? যদি এটা থাকেন তাহলে মাথা থেকে ছুঁড়ে ফেলে দেন, কারণ আপনার মরণ অস্ত্র কিন্তু আমার হাতে আছে। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ নাকি জাহিন? হুমকি দিচ্ছে, আর আপনি ওই হুমকির কথা মাথায় রাখবেন, নাহলে পরবর্তীতে আমি যদি কোনো স্টেপ নেই তখন কিন্তু সেটা অতটাও সুখকর হবে না আপনার জন্য। জাহিন কথা বলে দূরে সরে গিয়ে পুনরায় বলল, যান, আপনার জন্য রাস্তা ছেড়ে দিলাম, কিন্তু এটা ভাববেন না যে মেয়র পদের চেয়ারটা ছেড়ে দিয়েছে। খলিল তালুকদারের চোয়াল শক্ত করে জাহিনের দিকে তাকিয়ে বলল, খুব বেশি উড়ছো তুমি জাহিন। জাহিন কৌতুকের স্বরে বলে, তাহলে আসুন আপনি উড়ুন আমার সাথে, সমস্যা কোথায়? আকাশ তো বিশাল বড়। বেশি উড়ো না, ডানা ভেঙে যাবে।
আপনি না হয় জোড়া লাগিয়ে দিবেন যদি ডানা ভেঙে যায়। কি জোড়া লাগিয়ে দিবেন তো? খলিল তালুকদার কিছু বলল না, তবে মনে মনে আওড়ালো। ভেবেছিলাম তোমার সাথে আর কোনো রকম দ্বন্দ্বে জড়াবো না, কিন্তু না, তুমি সেটা হতে দিলে কই। তবে তাই হোক, তোমার ডানা ছাটানোর ব্যবস্থা করছি। খলিল তালুকদার চলে যেতে চাইলে জাহিন খোঁচা মেরে বলল, আমি কি আপনার দলের সাথে যোগ হতে পারি? আমিও তো একজন সাধারণ জনগণের মধ্যেই পড়ি, তো সেই হিসেবে আমি আপনার জন্য ভোট চাইতেই পারি জনগণের কাছে। কি বলেন? খলিল তালুকদার কিছু না বলে চলে গেলেন। জাহিন সরু চোখে খলিল তালুকদারের যাওয়ার পানে তাকিয়ে রইল। খোঁচা তো সে দিয়েছে, এবার তার উল্টো খোঁচা তো দিবেই খলিল তালুকদার। আর রাজনীতিতে যদি খোঁচাখুচি না থাকে তাহলে ঠিক জমে না। দেখা কে জিতে এই খোঁচাখুচিতে। দিনের পর রাত আসে, আবার রাতের পর দিন আসে, তেমনি দিনের পর রাত নেমে এসেছে ধরণী জুড়ে। কিন্তু রাজনৈতিক দলের সকলেই ব্যস্ত সময় পার করছে। খলিল তালুকদার তার পার্টি অফিসে এসেছেন। গায়ের থেকে চাদরটা সরিয়ে চেয়ারের উপরে রেখে নিজেও চেয়ারে বসেন। নিজের ছেলেকে পাঠিয়ে দিয়েছেন অন্য কাজে। এতগুলো বছরে উনি বুঝে গেছেন ছেলে আর যাই হোক ওনার মতো এতটা খারাপ হয়নি, তাই যা করার ছেলের আড়ালেই করতে হবে। খলিল তালুকদারের পাশেই দাঁড়িয়ে আছে ওনার দলের একজন বিশ্বস্ত লোক। খলিল তালুকদার থমথম গলায় বললেন, ওই জাহিনের ডানা ছাটার একটা ব্যবস্থা করো আজকের মধ্যে। 2 দিনের বৈরাগী হয়ে ভাতের কই অন্য। লোকটি মাথা নাড়িয়ে বলল, জি আমি ব্যবস্থা করছি। খলিল তালুকদার জানেন এই আসন্ন নির্বাচনে তারই জয় নিশ্চিত। তার ব্যবস্থা অনেক আগেই করে রেখেছেন তিনি, কিন্তু তারপরও কেন জানি মনের মাঝে একটা ভয় কাজ করছে। যেই ভয়টার নাম শেখ আবরার জাহিন। 2 দিনের এই বাচ্চা ছেলে তার ভয়ের কারণ হয়ে উঠেছে, যে বিগত 10 থেকে ধরে এই শহরে রাজ করে বেরিয়েছে। তবে এই ভয়কে তো জয় করতেই হবে, সেটা যেভাবেই হোক। যারা দাঁড়িয়ে আছে এই হিম ঠান্ডার মাঝে ব্যালকনিতে, গায়ে শীতের জ্যাকেট, কোমর পর্যন্ত চুলগুলো ছাড়া, যা বাতাসে আপন মনে দোল খাচ্ছে। ইস কি সুন্দর সেই দৃশ্যখানা। দৃষ্টি তার দূর আকাশের কুয়াশায় মুড়ানো চাঁদের পানে। ভালো লাগছে না তার, কেমন অস্বস্তি অস্বস্তি লাগছে, অসহ্য লাগছে। অল্পতেই মাথা গরম হয়ে যাচ্ছে। এই তো একটু আগের ঘটনা। খাওয়ার টেবিলে মায়ের সাথে খুব খারাপ আচরণ করেছে, যেই আচরণটার জন্য সে এখন অনুতপ্ত। মায়ের সাথে খারাপ আচরণ করার জন্য তাকে দাদা ভাই আর দাদু মিলে বকাও দিয়েছে। তারা আজ সন্ধ্যায় গ্রামের বাড়ি থেকে এসেছেন নাতির নির্বাচন বলে কথা। ভালোবাসার বন্ধনে তো আবদ্ধ করলে, কিন্তু এই ভালোবাসার বন্ধন যে এতটা পীড়া দেবে ভেতর থেকে তা জানতাম না। যদি জানতাম তাহলে কোনো দিন তোমার সুযোগ দিতাম না। তোমার হৃদয়ে যে আমার নামটা লেখা থাকতে পারে সেই কথাটা আমার কাছে ব্যক্ত করার। যারা অনুরাক্ত কণ্ঠে কথা বলে ফাঁকা ঢোক গিলে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। ভালোবাসার পরেও কেন এত দূরত্ব নুহাস আর তার মাঝে? এই দূরত্ব কি আদতে কমবে, নাকি সময় আর স্রোতের সাথে ক্ষণে ক্ষণে বেড়ে যাচ্ছে? কি অপেক্ষা করছে তাদের এই ছোট্ট জীবনে? তাদের এই সম্পর্কটা কি সত্যি পূর্ণতা পাবে, নাকি আড়ালেই রয়ে যাবে সকলের? মধ্যরাত, ঘড়ির কাঁটায় বাজে 12:15। দূর থেকে ভেসে আসছে নিশাচর প্রাণীর প্রতিধ্বনি। রাস্তাঘাটে তেমন গাড়ি নেই। শীতের রাতের হাওয়াতে নিজ নিজ নীড়ে ফিরে গেছেন সকলে। হাতে গোনা কয়েকটা প্রাইভেট কার আর দানবী আকাশের হলদে রঙের ট্রাক চলছে হাইওয়ে ধরে। তেমনি জাহিনের গাড়িও অন্ধকারের বুক চিরে হাইওয়ে ধরে চলছে। রাজনীতিক সকল কার্যক্রম শেষ করে বাড়ির পথে ছুটছে গাড়ি। প্যাসেঞ্জার সিটে বসে আছে জাহিন আর ড্রাইভে ব্যস্ত নুহাস। সারা দিন অক্লান্ত পরিশ্রম করার ফলে একটু আরাম পেয়ে শরীরটা হেলিয়ে দিয়েছে আরামদায়ক সিটের উপরে জাহিন। কিন্তু এই আরাম বেশিক্ষণ স্থায়ী হলো না তার। নুহাসের হাড় কাঁপানো চিৎকার শুনে জাহিনের চিৎ কেঁপে ওঠে। ভাই, ব্রেক কাজ করতেছে না। জাহিন কপালের মধ্য স্থানে দুশ্চিন্তার বলিরেখা ফেলে বলল, ব্রেক কাজ করছে না মানে?
নুহাস অনবরত পা দিয়ে ব্রেক পেডেল চাপতে চাপতে বলল। ভাই, বুঝতে পারতেছি না এখন কি করব। জাহিন নিজেকে আগে শান্ত করলো, মাথা ঠান্ডা রেখে যা করার করতে হবে। নুহাসের মনোবল বাড়াতে হবে, ভয় পেলে হবে না। এই বিপদের কবল থেকে বেঁচে ফিরতে হলে নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে। জাহিন নুহাসকে বোঝানোর স্বরে বলল। নুহাস ভাই আমার, তুই শুধু গাড়ি চালিয়ে যা। শুধু সামনে কোনো গাড়ি আসলে তাকে ওভারটেক কর, ভয় পাস না। শুধু নিজের উপর কনফিডেন্স রাখ। নুহাস হ্যাঁ বদক মাথা নাড়ালো, কিন্তু স্টার্টিং এর উপরে রাখা 2 হাত অনবরত কাঁপছে। জাহিন বুঝে উঠতে পারছে না হঠাৎ করে গাড়ির ব্রেক ফেল হলো কি করে। সন্ধ্যা পর্যন্ত তো ঠিক ছিল, তবে কি কেউ ইচ্ছে করে এটা করেছে? কেউ তাদের জন্য মরণ ফাঁদ পেতেছে, কিন্তু এই মরণ ফাঁদ থেকে যে করেই হোক নিজেদের বাঁচাতে হবে। একমাত্র উপায় হলো গাড়ির গ্যাস শেষ করা, কিন্তু সেটা সম্ভব নয়। আজ সকালে গ্যাস ভরা হয়েছে। জাহির নুহাসের হাতের দিকে তাকিয়ে সামনের দিকে তাকালে দেখে অন্ধকারের বুক ছিঁড়ে আলোর রেখা দৃশ্যমান হচ্ছে। একটা ছোটখাটো ট্রাক ধেয়ে আসছে তাদের দিকে। জাহিন তৎক্ষণাৎ স্টার্টিং ঘুরিয়ে গাড়ি ঘুরিয়ে নেয়। জাহিন বুঝতে পারলো যা করার নিজেকেই করতে হবে। নুহাস ঘাবড়ে গেছে। জাহিন নুহাসকে তাড়া দিয়ে বলল। সিট চেঞ্জ কর এই মুহূর্তে। নুহাস ধীরে ধীরে স্টার্টিং এর উপর থেকে হাত সরিয়ে নিয়ে শরীর বাঁকিয়ে গাড়ির পেছনের দিকে চলে যায়। জাহিন দ্রুত ড্রাইভিং সিটে বসে গাড়ির প্রথমে লো গিয়ারে আনলো। গাড়ি একে বেঁকে চলতে শুরু করলো। গাড়ি অনবরত ব্রেক পেডেলে চাপতে শুরু করলো। তাতে যদি গাড়ির গতি কমে। জাহিন হাইওয়ে থেকে নেমে গেছে। কুয়াশার কারণে সব ঝাপসা দেখা যাচ্ছে। এই পিচঢালা রাস্তা থেকে গাড়িটাকে আগে নামাতে হবে। একমাত্র ব্রেক নিয়ন্ত্রণে আনার উপায় হলো মাটির রাস্তায় নয়তো বালুর রাস্তা। কিন্তু গাড়ি যে কোন দিক দিয়ে যাচ্ছে সেটা জাহিন নিজেও জানে না, শুধু চালিয়ে যাচ্ছে। আকস্মিক নজরে পড়ে রাস্তার পাশে বিশাল বড় একটা মাঠ। জাহিন কৌশলে গাড়িটা মাঠে নিয়ে আসে। ধীরে ধীরে গাড়ির গতি কমে আসে। জাহিন চেঁচিয়ে বলল। নুহাস শক্ত করে বসে থাক। নুহাস সিট বেল্ট বেঁধে শক্ত হয়ে বসে থাকলো, কিন্তু এত কিছু করেও শেষ রক্ষা হলো না। মাঠের শেষ প্রান্তে বিশাল বড় একটা গাছের সাথে ধাক্কা লাগলো গাড়ি। নিঃশব্দ রাতে বিকট এক আওয়াজ হলো। পাখিরা ভয় পেয়ে ঝাঁক বেঁধে নিচ থেকে উড়ে গেল। জাহিনের মাথা গিয়ে বাড়ি খায় স্টার্টিং এর সাথে। জাহিন ব্যথায় আর্তনাদ করে সোজা হয়ে বসে কপালে হাত রাখলে বুঝতে পারে তার কপাল জুড়ে তরল কোনো পদার্থের অস্তিত্ব। নুহাসের তেমন কিছু হয়নি পেছনের সিটে থাকতে, তবে হাতের চামড়া ছিলে গেছে। নুহাস দ্রুত পায়ে গাড়ি থেকে নেমে জাহিনকে ধরে গাড়ি থেকে নামালো। জাহিনের কপালে রক্ত দেখে নুহাস আঁতকে উঠে বলে। ভাই, রক্ত। জাহিন দাঁতে দাঁত চেপে হাতের পাতা দিয়ে কপাল চেপে ধরে বলে। আমি ঠিক আছে নুহাস। নুহাস দ্রুত পকেট থেকে রুমাল বের করে জাহিনের ক্ষত স্থান বেঁধে দিল। তারা এখন কোথায় আছে? ধীরে ধীরে মানুষরা আসতে শুরু করলো, শব্দের উৎস সন্ধান করতে করতে। জাহিন আর নুহাসকে তাদের চিনতে দেরি হলো না। দ্রুত তারা একটা রিকশার ব্যবস্থা করে নিকটবর্তী একটা হাসপাতালে নিয়ে আসলো জাহিনকে। কপালে এতটাই চোট পায়নি, ভাগ্যক্রমে হয়তো বাবা মার আর সবার দোয়াতে এই যাত্রায় জাহিন বেঁচে গেছে। কিন্তু কতদিন নিজেকে এভাবে রক্ষা করবে? নুহাস আর জাহিন বাড়িতে ফিরতে ফিরতে রাত 1:30 বেজে যায়। জাহিনের শরীর এগোচ্ছে না, শরীর ভেঙে আসছে। তারপরও দুর্বল পায়ে হেঁটে যাচ্ছে কচ্ছপের গতিতে। নুহাস ডুপ্লিকেট চাবি দ্বারা সদর দরজা খুলে জাহিনকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। বাড়ির সকলে ঘুমিয়ে বিভোর হয়ে আছে। নুহাস সদর দরজা লাগিয়ে দুর্বল জাহিনকে নিয়ে সিঁড়ির দিকে অগ্রসর হলো। আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরে উঠে জাহিনকে জাহিনের ঘরের সামনে পৌঁছে দিয়ে নিজে চলে যায় নিজের ঘরে। জাহিন ঘরে ঢুকে গা থেকে পাঞ্জাবিটা আস্তে করে খুলে, মাথায় এত পরিমাণ অসহনীয় যন্ত্রণা হচ্ছে যা বলার বাহিরে। মন চাইছে শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলতে। ড্রিম লাইট অফ আজকে। বাইরের আলো
এসেই রুম মৃদু আলোকিত হয়ে আছে। জাহিন ধীর পায়ে হেঁটে অয়ন্তীর পাশে গিয়ে শুয়ে পড়ে। মেয়েটা আজ ঘুমে বিভোর হয়ে আছে। ভালোই হয়েছে। যদি দেখে থাকতো তাহলে তার এই অবস্থা দেখে এই মেয়ে নিশ্চয়ই মরা কান্না শুরু করে দিত এই মাঝরাতে। জাহিন অয়ন্তীকে টেনে এনে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। এবার যেন একটু শান্তি লাগছে। আকস্মিক ঠান্ডা বরফের মতো কিছু একটা শক্ত করে জড়িয়ে ধরলে অয়ন্তীর ঘুমের মাঝেই হকচকিয়ে উঠে, কিন্তু পর মুহূর্তে পরিচিত গায়ের ঘ্রাণ পায়। পরিচিত স্পর্শ পেয়ে বুঝতে পারে মানুষটি তার স্বামী। অয়ন্তী জড়ানো কণ্ঠে বলে ওঠে। কখন আসলেন? অয়ন্তীর এই জড়ানো কণ্ঠ, গায়ের এই উষ্ণতা জাহিনের শীতল গায়ে লাগতে বেসামাল হয়ে ওঠে তার পুরুষত্বা। হালাল স্ত্রীকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা তর তর করে জেগে উঠে চিত্ত জুড়ে। জাহিন যথেষ্ট ধৈর্যশীল একজন পুরুষ মানুষ, কিন্তু আজ যেন নিজের ধৈর্যের সাথে লড়াই করে কুলাতে পারছে না। প্রিয় নারীটির গভীর পরশ পেতে শরীর মন দুটো চঞ্চল হয়ে উঠেছে। জাহিন শত চেষ্টা করেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। শেষমেশ নিজের বুক থেকে অয়ন্তীকে সরিয়ে শুইয়ে দিয়ে অয়ন্তীর গলার ভাঁজে মুখ ডুবিয়ে দেয়। জাহিনের বরফের ন্যায় শীতল পরশ পেয়ে কেঁপে উঠে জাহিনকে শক্ত হাতে জড়িয়ে ধরে। অয়ন্তী এক হাত জাহিনের পিঠে, আরেক হাত জাহিনের ঘাড়ে। ধীরে ধীরে দুজনের শ্বাস প্রশ্বাসের শব্দ পুরো ঘর আনন্দিত হলো। জাহিন স্ত্রীর সান্নিধ্যে এসে যেন নিজের দেহের যন্ত্রণাগুলো প্রায় ভুলতে বসেছে। হারিয়ে যাচ্ছে এক ভালোবাসার সুখের রাজ্যে। জাহিনের আজকের ভালোবাসাগুলো যেন অন্যরকম লাগছে অয়ন্তীর কাছে। কি হয়েছে? মানুষটার হঠাৎ এমন অদ্ভুত ব্যবহার করছে কেন? কিন্তু অয়ন্তীকে এসব ভাবনা থেকে জাহিনের অবাধ্য ঠান্ডার পরশগুলো টেনে হিঁচড়ে বের করে আনলো। দুজনে মত্ত হলো দুজনের উন্মাদনায়।